প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ ও তুরস্কের নির্বাচন পর্যবেক্ষক দল। আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে কমনওয়েলথ অবজারভার গ্রুপের চেয়ারম্যান ও ঘানার সাবেক রাষ্ট্রপতি এইচ.ই. নানা আকুফো আডোর নেতৃত্বে 23 সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী পরিবেশ এবং পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কের 7 সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল। তুরস্কের পার্লামেন্ট সদস্যদের নিয়ে গঠিত এই দলের নেতৃত্ব দেন টার্কিশ বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন মেহমত তাকিক ইলমাজ। সাক্ষাৎকালে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলোর উপস্থিতি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। অত্যন্ত দক্ষ লোক দিয়ে দেশের অর্থ পাচার করা হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, এইসব পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে। নির্বাচিত সরকার চাইলে এই অর্থ ফেরত আনা সম্ভব বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ব্যাংক খাতে খানিকটা আস্থা ফিরেছে জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, তবে এই আস্থা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় উপদেষ্টাদের সম্পদের বিবরণী 2-1 দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রকাশ করতে পারে জানিয়ে ডক্টর সালেউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকারের গত 18 মাসে বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে আসা হয়েছে যেখান থেকে দেশ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে বলেও জানান তিনি। অর্থ পাচার করাটা আইডেন্টিফাই করেছে, কিন্তু ডিফিকাল্ট, কিন্তু আপনারা জানেন ভেতর প্রসেসগুলো। আমি এসেই কিন্তু অর্থ পাচার ফার্স্ট মিটিংটা হলো, যেটা 5 বছর পরে মিটিংটা হলো, আপনারা জানেন কিনা, মিটিং কিন্তু হয় নাই। তারপর আমরা সাব কমিটি করে দিলাম। কিন্তু অর্থ পাচার হতে প্রথমে তথ্যগুলো নিতে হয়। আমাদের দিক থেকে অ্যাকশনগুলো না নিলে বাইরে যখন আমরা রিকোয়েস্ট করি তখন বলে তোমরা কী করেছো প্রসেসগুলো, আর বাইরে থেকে আনা কিন্তু মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স খুব কমপ্লিকেটেড। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামে ফিরতে শুরু করেছেন। একসঙ্গে হাজারো মানুষ বাড়ির পথে ছুটে চলায় দেশের বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে গেছে। আজ সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কগুলোতে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। বাস, ট্রাক ও ব্যক্তিগত যানবাহনের দীর্ঘ সারিতে ধীর গতিতে চলছে যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন ঘরমুখী যাত্রীরা। যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যেখানে কয়েক ঘন্টায় পৌঁছানো সম্ভব সেখানে আজ অতিরিক্ত সময় লাগছে। বিশেষ করে শিল্পাঞ্চল ও নগর কেন্দ্রিক সড়কগুলোতে যানজটের মাত্রা বেশি দেখা যাচ্ছে। এদিকে যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ঘরমুখী মানুষের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দেশের সরকারি খাদ্য গুদামে 22,10,000 টন খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আজ সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের সময়কালে নিজ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য রেখে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রাখা হয়েছে। ভূমি সেবা পুরোপুরি ডিজিটাল করার চেষ্টা সর্বোচ্চ পর্যায়ে হয়েছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে পুরোপুরি সফলতা আসেনি, তবে ভূমি অফিসে হয়রানি এড়িয়ে এখন ঘরে বসেই নকশা, খতিয়ান সহ জমি জমা সংক্রান্ত অনেক তথ্য জানা সম্ভব। খাদ্য নিরাপত্তা আমি তো বললাম যে আল্লাহর রহমতে আজকের দিনে 22,10,000 টন সরকারি মজুদের মধ্যে আছে। প্লাস বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে। বাজার স্থিতিশীল রাখার জন্য যে যে কার্যক্রমগুলি করা দরকার আছে, খাদ্য সচিব এখানে আছে। আজকে সকালে আমি ব্রিফ করেছি যে পরবর্তী মন্ত্রীকে কোন কোন লাইনে গিয়ে করতে হবে। তবে উনি একটা রাজনৈতিক দলের থেকে আসবেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসবেন। ক্ষেত্র বিশেষে উনি হয়তোবা সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করতে পারেন, কিন্তু একজন সরকারি কর্মকর্তা হিসেবে তার যে দায়িত্ব আছে এটা আমি তাকে স্মরণ করে দিয়েছি। বলে তাকে বলবেন যে স্যার, এইভাবে যদি আমরা যাই তাহলে মূল্য স্থিতিশীল থাকবে, সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে। গত বছর সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হয়নি জানিয়ে ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, এ বছরও কাউকে সরকারি ব্যয়ে হজে নেওয়া হবে না। চলতি বছর হজযাত্রীরা 3 কোটির বেশি টাকা ফেরত পাবেন বলেও জানান তিনি। আজ সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় গত 1.5 বছর অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তার দায়িত্বের সময় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। বিগত 1.5 বছর অত্যন্ত স্বচ্ছতা, জবাবদিহিতা
ও সততার সাথে আমি আমার দায়িত্ব পালন করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তার অধীন দপ্তর সংস্থাগুলোকে সক্রিয়, গতিশীল ও ফলপ্রসূ করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করে গেছি। কর্মকর্তা কর্মচারীদের সততা, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি, উৎসাহ প্রেরণা জুগিয়েছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোটকে সামনে রেখে দেশব্যাপী নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে সরকার অনুমোদিত এনজিওভুক্ত সংস্থা রাষ্ট্রিক। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমোদনে রাষ্ট্রিক সারা দেশে 21 জন জাতীয় পর্যবেক্ষক ও 523 জন স্থানীয় পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে। তারা ঢাকা, খুলনা, বাগেরহাট, নরসিংদী, সিলেট ও নারায়ণগঞ্জ জেলার 45টি সংসদীয় আসনে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব পালন করবেন। ইতোমধ্যে খুলনা, নারায়ণগঞ্জ, নরসিংদী, বাগেরহাট ও সিলেট সহ বিভিন্ন জেলায়, উপজেলায় পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে, যা চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আজ রাজধানীতে জাতীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন রাষ্ট্রিকের চেয়ারম্যান মুনাওয়ার হোসাইন মাইনুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রিকের কার্যকরী পরিষদ সদস্য মনিরুল হক মনির ও কোষাধ্যক্ষ সাইদুর রহমান। এ সময় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ডক্টর কাশফিয়া আহমেদ, খায়রুল ইসলাম, মাইকেল চৌধুরী, শাকিল আহমেদ, মোতাহার হোসেন সহ অন্যান্য আমন্ত্রিত অতিথি ও পর্যবেক্ষকরা। কর্মশালায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিরপেক্ষ ও দায়িত্বশীল নির্বাচন পর্যবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নারী ভোটার যারা থাকবেন তারা যেন খুব নিশ্চিন্তে ভোট দিতে পারেন। অনেকেই কিন্তু নারী ভোটাররা ভয়ে ভোট কেন্দ্রে আসতে চান না এবং অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন। ওই জায়গাটাতেও একটু পর্যবেক্ষণটা থাকতে হবে। আজ আমরা খুব সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছি রাষ্ট্রিক থেকে। আমি নারায়ণগঞ্জের দায়িত্ব পালন করব। সেটা সর্বোচ্চ ভূমিকা পালন করবে নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করে তোলার জন্য। আমাদেরকে যে ট্রেনিং দিল উনি আমাদেরকে খুব সুন্দরভাবে পরিবেশন করলো এবং আমরা সব কিছু বুঝতে পারলাম যে আমাদের ওখানে কি কাজ। আমাদের জাতীয়ভাবে বাংলাদেশের বেশ কয়েকটি আসনে আমরা 553 জন পর্যবেক্ষককে আমরা নিয়োজিত করেছি। বিগত 15 বছর নির্বাচনগুলোতে এত কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে যা আগে কখনো ঘটে নাই বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, 15 থেকে 16 বছর থেকে বিএনপির লড়াই করে আসছে শুধু একটা গণতন্ত্র উত্তোলনের জন্য। এই নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। এবারের নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রের ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ সবকিছুই গণতন্ত্রের মধ্যে ফিরে আসবে। যে বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এটা অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তো আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং ডিজাইনিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার ইনফ্লুয়েন্স করতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে কক্সবাজার অঞ্চলে নিরাপত্তা জোরদারে মাঠে রয়েছে সেনাবাহিনী। নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 30 জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর মাধ্যমে 46টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানগুলোতে মাদক কারবারি, অস্ত্রধারী ও বিভিন্ন অবৈধ কার্যক্রমে জড়িতদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য, গোলাবারুদ এবং বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে এই ধরনের অভিযান ও নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নির্বাচনী এলাকাগুলোতে নিয়মিত টহল, রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট জোরদার করেছে র্যাব। র্যাব জানায়, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে মাঠ পর্যায়ে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও ঝুঁকিপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে অতিরিক্ত চেকপোস্ট। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং সন্দেহজনক যে কোনো কার্যকলাপের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। র্যাব 11 তথা বাংলাদেশ র্যাবের পক্ষ থেকে, র্যাব ফোর্সের পক্ষ থেকে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটা 25 এবং গণভোট হবে
তার জন্য সর্বোচ্চ অ্যালার্ট অবস্থায় আছি। আমাদের ডিপ্লয়মেন্ট প্রতিটা আসনেই আছে এবং আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি যাতে আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণভাবে হতে পারে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জামালপুরে ১,৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্য মোতায়েনের আনুষ্ঠানিক ঘোষণা দেন পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। পুলিশ সুপার জানান, নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা বা বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ সদস্য প্রস্তুত। সাধারণ মানুষ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। জেলার ৫টি সংসদীয় আসনের ৭টি উপজেলায় ৬২৩ কেন্দ্রে অন্যান্য বাহিনীর পাশাপাশি ১,৬৫০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া ২০টি স্ট্যাকিং ও ৬৫টি মোবাইল টিম মাঠে থাকবে। ভোট কেন্দ্র সমূহের প্রবেশ গম্যতা মূল্যায়নের ফলাফল তুলে ধরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাডভোকেসি নেক্সাস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বি-স্ক্যানের সমন্বয়ক মাহফুজুর রহমান রাকিব। তিনি বলেন, নির্বাচনের দিনে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে এখনও নানা ধরনের প্রতিবন্ধকতা বিদ্যমান। দেশে আনুমানিক ৩৩ লাখের বেশি প্রতিবন্ধী ভোটার থাকা সত্ত্বেও তাদের জন্য নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত কার্যকর ব্যবস্থা সংক্রান্ত কোনো নির্দিষ্ট নির্দেশিকা বা তথ্য এখনও প্রকাশ্যে পাওয়া যায়নি। তিনি আরও জানান, মাঠ পর্যায়ে সাক্ষাৎকারে জানা গেছে, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের সময় মৌখিকভাবে প্রতিবন্ধী ভোটারদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, তবে তা লিখিত বা প্রাতিষ্ঠানিকভাবে স্পষ্ট নয়।